নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দেশের স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে ভারতের মাটিতে আছড়ে পড়তে চলেছিল এক ভয়াবহ ছায়াযুদ্ধের ঢেউ। কিন্তু সেই চক্রান্ত বাস্তবে রূপ নেওয়ার আগেই ভারতের অদম্য সুরক্ষা বলয় এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এক অভূতপূর্ব স্ট্রাইক এনে শত্রুর মূল উপড়ে ফেলেছে। একযোগে ভারতের 14টা রাজ্যে এক বিশাল কোঅর্ডিনেটেড অপারেশন চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর পুলিশ ফোর্স। পাকিস্তান ভিত্তিক ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর গড়ে তোলা এক অতি বিপজ্জনক রিক্রুটমেন্ট মডিউলকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 200 জনেরও বেশি অপারেটিভকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অ্যারেস্ট করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সিলমোহর দেওয়া হ্যান্ড গ্রেনেড, আইইডি, অটোমেটিক পিস্তল এবং তাজা কার্তুজ। এই ঘটনার গভীরতা শুধু কয়েকটি গ্রেনেড বা পিস্তল উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ধ্বংসাত্মক চক্রান্তের পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর ও জটিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। আজকের এই খবরের পর একাধিক বড় প্রশ্ন উঠে আসছে। কিভাবে একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সীমানার ওপারে বসে ভারতের শত শত তরুণকে দেশেরই বিরুদ্ধে ব্যবহার করছিল? কিভাবে মাত্র 5,000 টাকার লোভে ভারতের কিছু বিভ্রান্ত যুবক জড়িয়ে পড়ল পাকিস্তানি আইএসআইয়ের পাতা ফাঁদে? কিভাবে আন্তর্জাতিক অপরাধ চক্র এবং গ্যাংস্টার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারতে নিয়ে আসা হলো ক্রাইম অ্যাজ এ সার্ভিসের মতো এক নতুন এবং ভয়ঙ্কর টেরিফাইং মডেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের এই ঐতিহাসিক যৌথ অভিযান কিভাবে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা ছায়াযুদ্ধের চক্রান্তকে বিশ্বমঞ্চে ধুলোয় মিশিয়ে দিল? আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল রিপোর্টে আমরা এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ ব্যবচ্ছেদ করব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অফিসিয়াল ফেসবুক পোস্টে ঠিক কী লিখেছেন তা আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন, স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে মোদী সরকার আইএসআই সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং 200 জনেরও বেশি অপারেটিভকে গ্রেপ্তার করে তাদের ধ্বংসাত্মক হামলার ছক বানচাল করেছে। ভারতের 14টি রাজ্যে একযোগে কোঅর্ডিনেটেড অপারেশন চালিয়ে ভারতীয় সুরক্ষা বাহিনী এই নেটওয়ার্ককে ছিন্নভিন্ন করে দিয়েছে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির এক অভূতপূর্ব দৃষ্টান্ত। আইএসআই অর্থপুষ্ট এই গোষ্ঠীটির কাছ থেকে আইইডি, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সিলমোহর দেওয়া গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ এবং গুপ্তচর ভিত্তিক কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এই নেটওয়ার্কটি একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পোস্টের এই কড়া ও স্পষ্ট বার্তা প্রমাণ করে যে ভারতের বিরুদ্ধে চলা যে কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে কেন্দ্র সরকারের অবস্থান একদম পরিষ্কার: জিরো টলারেন্স টুয়ার্ডস টেররিজম। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আঘাত করার চেষ্টা করলে শত্রু সীমান্ত পার করে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ভারতের সুরক্ষা বাহিনী তাদের নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত। আপনারা ভাবুন, 14টি রাজ্যে একযোগে 253 জনেরও বেশি সন্দেহজনক ডিটেইন করা হয়েছে, যার মধ্যে 200 জনেরও বেশি জঘন্য অপরাধীকে আনুষ্ঠানিকভাবে অ্যারেস্ট করা হয়েছে। 80টিরও বেশি এফআইআর রুজু করা হয়েছে। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, কঠোর আইন ইউএপিএ, আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এবং নার্কোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টের অধীনে মারাত্মক সব ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশে 62 জন, হরিয়ানায় 52 জন, দিল্লিতে 51 জন এবং পাঞ্জাবে 44 জন অপারেটিভকে জালে তোলা হয়েছে। এর বাইরে মহারাষ্ট্র, আসাম ও অন্যান্য রাজ্যেও এনআইএর রেড অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং আন্তর্জাতিক স্তরে তোলপাড় ফেলে দেওয়া বিষয়টি হলো, যে সমস্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে তার গায়ে সরাসরি পিওএফ অর্থাৎ পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির অফিসিয়াল মার্কিং এবং সিরিয়াল নম্বর স্পষ্টভাবে খোদাই করা রয়েছে। এটি সাধারণ কোনো বিচ্ছিন্ন গ্যাংস্টারের কাজ হতেই পারে না। এটি সরাসরি পাকিস্তান সরকারের সামরিক কারখানা থেকে সরবরাহ করা অস্ত্র। এই ঘটনার ব্যাপ্তি ও গুরুত্ব কতখানি বড় তা অনুধাবন করতে আমাদের মূলধারার আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমের হেডলাইনগুলোর উপর চোখ রাখা প্রয়োজন। আমি এখন আপনাদের স্ক্রিনে পরপর 3টি অতি গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাবো, যা থেকে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে ভারতীয় সুরক্ষা বাহিনী শত্রুর ছক চুরমার করে দিয়েছে। এই আর্টিকেলে স্পষ্ট উল্লেখ রয়েছে যে 12ই আগস্ট থেকে শুরু হওয়া এই নজিরবিহীন মাল্টি টেস্ট ক্র্যাকডাউনে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং 14টি রাজ্যের এটিএস ও পুলিশের মধ্যে।
ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ সফল অ্যান্টি টেরর অপারেশন এটি। স্বাধীনতা ঠিক প্রাক্কালে বড়সড় কোনো আইডি ব্লাস্ট বা ধারাবাহিক হামলা চালিয়ে ভারতে অস্থিরতা তৈরি করাই ছিল সীমানার ওপারের মূল লক্ষ্য। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স অফিসারদের দূরদর্শিতা সেই ছককে সূচনালগ্নেই নিষ্ক্রিয় করে দিয়েছে। এই প্রতিবেদনে ফরেন্সিক এভিডেন্সের উপর ভিত্তি করে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। পাকিস্তানি সেনা ও সরকারের নিয়ন্ত্রণাধীন পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি গ্রেনেড ও তাজা কার্তুজ ভারতের সমতল ভূমিতে আসা মানে এটা সরাসরি পাক সমর্থিত প্রক্সি ওয়ার। শুধুমাত্র অস্ত্রই নয়, বিভিন্ন স্পর্শকাতর মিলিটারি ইন্টেলিজেন্স ও সরকারি দপ্তরের আশেপাশের বাড়ি ও দোকানে কনভার্ট সিসিটিভি ক্যামেরাজ লাগিয়ে রাখা হয়েছিল। ভারতীয় নাগরিকদের একাংশকে সামান্য কিছু টাকার বিনিময়ে ব্রেন ওয়াশ করে এই সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছিল, যেগুলির লাইভ ফিড সরাসরি পাকিস্তানে বসে থাকা আইএসআই হ্যান্ডলারদের কাছে পৌঁছাতো। অর্থাৎ সিসিটিভির মাধ্যমে ভারতের চরদের নেটওয়ার্ক চালানো হচ্ছিল। এই তৃতীয় নিউজ রিপোর্টটি সবচেয়ে চাঞ্চল্যকর। এটিতে উন্মোচন করা হয়েছে যে কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটি হাইব্রিড ক্রাইম টেরর ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। শাহজাদ ভাট্টি নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে প্রকৃতপক্ষে লাহোর ভিত্তিক এক গ্যাংস্টার, কিভাবে ভারতের তরুণদের মগজ ধরাই করছিল তার সম্পূর্ণ তথ্য এতে ফাঁস করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই শাহজাদ ভাট্টি আসলে কে, আর কিভাবে সে ভারতে কোনোদিন পা না রেখেও শত শত ভারতীয় যুবককে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করাচ্ছিল। শাহজাদ ভাট্টি মূলত লাহোরের এক ছোটোখাটো গ্যাংস্টার ছিল। পরবর্তীতে সে দুবাই পালিয়ে যায় এবং সেখান থেকে অপরাধ জগৎ পরিচালনা করতে শুরু করে। পরবর্তীতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তার বিশাল সোশ্যাল মিডিয়া ফলোয়িং এবং অপরাধমূলক নেটওয়ার্ককে টেরর রিক্রুটমেন্টের জন্য ভাড়া করে। ভাট্টি নিজেকে সোশ্যাল মিডিয়ায় এক ধনাঢ্য ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থাপন করত। 333 বা 333 ব্যানারে ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস বানিয়ে রিলিজ করত, যেখানে অস্ত্র প্রদর্শনী, ভারত বিরোধী বক্তব্য কিংবা ভুয়ো রিলিজিয়াস ইস্যু তুলে ধরে পোস্ট করা হতো। খবর অনুযায়ী ভাট্টি দুবাই থেকে পালিয়ে বর্তমানে ব্রাজিলের আমাজন জঙ্গল লাগোয়া অঞ্চলে আত্মগোপন করে আছে, আর সেখান থেকেই সে ভারতের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ চালাচ্ছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো এর মোডাস অপারেন্ডি বা কাজ করার কৌশল। এই মডেলটিকে জিওপলিটিক্যাল পরিভাষায় বলা হয় ক্রাইম অ্যাজ এ সার্ভিস। অর্থাৎ সন্ত্রাসী সংগঠনগুলোকে আর নিজেদের নতুন করে গ্রাউন্ড লেভেলে ক্যাডার বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে না। স্থানীয় অপরাধী, বেকার তরুণ এবং গ্যাংস্টারদের টাকা দিয়ে তারা সন্ত্রাসী কাজের জন্য আউটসোর্স বা কন্ট্রাক্ট দিচ্ছে। চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক এই বিপজ্জনক রিক্রুটমেন্ট পাইপলাইন কিভাবে কাজ করছে। প্রথম ধাপ, ডিজিটাল প্রোফাইলিং অ্যান্ড টার্গেটিং। শাহজাদ ভাট্টি এবং তার নেটওয়ার্কের সদস্যরা বিদেশ থেকে চালানো কিছু নির্দিষ্ট রেডিক্যালি ইনক্লাইন্ড অ্যাকাউন্ট বা পেজ পরিচালনা করে। ইনস্টাগ্রাম, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যে সমস্ত ভারতীয় যুবক এই জাতীয় কন্টেন্টে বেশি লাইক, কমেন্ট বা এনগেজমেন্ট দেখাচ্ছে, তাদের এআই অ্যালগরিদম এবং ম্যানুয়াল ট্র্যাকিংয়ের মাধ্যমে মার্ক করা হয়। বিশেষ করে যে তরুণরা বেকার, বিভ্রান্ত এবং অর্থনৈতিক সংকটে ভুগছে তাদের চিহ্নিত করা হয়। দ্বিতীয় ধাপ, লো রিস্ক টেস্টিং টাস্ক। চিহ্নিত তরুণদের সরাসরি কোনো বড় অপরাধ করতে বলা হয় না। তাদের বিশ্বাস অর্জনের জন্য এবং সিস্টেমে ঢোকানোর জন্য প্রথমে অত্যন্ত সাধারণ ও লো রিস্ক কাজের প্রলোভন দেওয়া হয়। যেমন কোনো জায়গায় গিয়ে ভারত বিরোধী কোনো পোস্টার বা ব্যানার লাগিয়ে আসা, কিংবা নির্দিষ্ট কোনো দেয়ালে গ্রাফিতি এঁকে ছবি তুলে পাঠানো, বা স্থানীয় কোনো থানা বা সরকারি অফিসের দূর থেকে সিসিটিভি বা মোবাইল ফুটেজ তৈরি করা। উদাহরণস্বরূপ, বল্লভগড়ের 26 বছর বয়সী এক তরুণকে মাত্র 5,000 টাকা দেওয়া হয়েছিল দিল্লির নির্দিষ্ট এলাকায় তেহরিকি তালিবান হিন্দুস্তানের পোস্টার মারার জন্য। এসব ছোট কাজের জন্য 5,000 থেকে 20,000 টাকা পেমেন্ট করা হতো। তৃতীয় ধাপ, দ্য ট্র্যাপ অ্যান্ড হাই রিস্ক টাস্ক। একবার যখন কোনো যুবক টাকা পেয়ে ছোট একটি অপরাধ করে ফেলে, তখন হ্যান্ডলাররা তার বিরুদ্ধে ব্ল্যাকমেল বা মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করে। এবার শুরু হয় হাই রিস্ক অ্যাকশন। তাদের হাতে পৌঁছে দেওয়া হয় হ্যান্ড গ্রেনেড, আইডি কিংবা অটোমেটিক পিস্তল। এবার লক্ষ্য থাকে বড় ধরনের ধ্বংসাত্মক কাজ। কোনো পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা চালানো, ইউটিউবার বা বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর গুলি চালানো বা গাড়ি বোমা প্ল্যান্ট করা। হরিয়ানার সিরসাই মহিলা পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা কিংবা জলন্ধরের গ্রেনেড অ্যাটাকের নেপথ্যে এই শাহজাদ ভাট্টি নেটওয়ার্কেরই হাত ছিল। এমনকি প্রখ্যাত রাজনীতিক বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে যে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছিল, তার সাথেও এই ভাট্টি নেটওয়ার্কের যোগসূত্র উঠে এসেছে। আর এই বড় কাজের জন্য 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত প্রলোভন দেওয়া হয়।
সবচেয়ে মর্মান্তিক সত্য হলো, এই তরুণেরা যখন কোনো বড় অপরাধ সংগঠন করে তখন সুরক্ষা বাহিনী অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে। আর ওদিকে ব্রাজিল বা দুবাই বসে থাকা হ্যান্ডলাররা সেই যুবকের সাথে সমস্ত ডিজিটাল সংযোগ এক নিমেষে বিচ্ছিন্ন করে দেয়। এদের বলা হয় ডিসপোজেবল অপারেটিভস, অর্থাৎ কাজ ফুরলে বা ধরা পড়লে তাদের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পাকিস্তানের হ্যান্ডলাররা সম্পূর্ণ সুরক্ষিত থেকে যায়, আর ভারতের কিছু পথভ্রষ্ট তরুণের জীবন সারা জীবনের মতো ধ্বংস হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি এরা একে অপরের মুখোমুখি না হয় তবে কোটি কোটি টাকা এবং ভয়ঙ্কর সব বিস্ফোরক বা অস্ত্র কিভাবে ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়া হচ্ছিল? এখানে কাজ করে তিনটি অতি সূক্ষ্ম ও নিখুঁত আন্তর্জাতিক কৌশল। বিপুল পরিমাণে টাকা লেনদেনের জন্য ব্যবহার করা হতো মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর হাওয়ালা নেটওয়ার্ক। যেমন কাতার বা দুবাইতে কর্মরত ভারতীয় শ্রমিকরা যখন দেশে ফিরতেন তখন তাদের মাধ্যমে বৈধ নিয়মের সুবিধা নিয়ে ছোট ছোট অঙ্কে নগদ টাকা পাঠানো হতো। উদাহরণস্বরূপ 10 জন ব্যক্তির মাধ্যমে $5,000 করে প্রায় $50,000 ভারতে নিয়ে আসা অত্যন্ত সহজ। এরপর ভারতে থাকা স্থানীয় হাওয়ালা এজেন্টরা এই টাকা সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি কিংবা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই ব্যবহার করে এই সমস্ত তরুণদের কাছে টুকরো টুকরো করে টাকা ট্রান্সফার করত। অস্ত্র ও গ্রেনেড স্থানান্তরের জন্য হ্যান্ডলার এবং রিক্রুট কখনোই সামনাসামনি দেখা করতো না। ব্যবহার করা হতো ডিপ ড্রপ টেকনিক। ধরা যাক পাকিস্তানি ড্রোন বা সীমান্ত পারের স্মাগলাররা পাঞ্জাব বা কাশ্মীরের কোনো নির্জন এলাকায় ডাস্টবিনে বা কোনো ঝোপঝাড়ের আড়ালে একটি পিস্তল বা গ্রেনেড লুকিয়ে রেখে আসলো। হ্যান্ডলার এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে প্রথমে ব্যক্তিকে বার্তা পাঠাবে এবং নির্দিষ্ট জিপিএস কোঅর্ডিনেটস বা ছবি পাঠিয়ে বলবে যে সকাল 10টায় সেখান থেকে জিনিসটি তুলে নিতে। আর দ্বিতীয় অপারেটিভকে বলা হবে দুপুর 3টেয় গিয়ে সেটি অন্য জায়গায় পৌঁছে দিতে। একজন অন্যজনকে চোখেই দেখেনি, ফলে পুলিশ যদি একজনকে ধরেও ফেলে তবে সে পুরো সাপ্লাই চেনের মূল মাস্টারমাইন্ডের হদিশই জানে না। ভারতের স্পর্শকাতর সেনা ছাউনি, এয়ারবেস কিংবা জাতীয় সড়কের আশেপাশে যেসব সাধারণ দোকানদার বা বাসিন্দারা থাকেন তাদের সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে তাদের ওয়াইফাই ব্যাকবোন ব্যবহার করে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে বলা হতো। এই সিসিটিভিগুলোর আইপি অ্যাড্রেস এবং লগ ইন ক্রেডেনশিয়াল সরাসরি পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারদের হাতে দিয়ে দেওয়া হতো। ফলে পাকিস্তান সীমান্তে বসেই ভারতের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সামরিক গতিবিধির উপর 24 ঘন্টা কন্টিনিউ সার্ভেলেন্স বা নজরদারি চালাতে পারত। বন্ধুরা, এই পুরো ঘটনার যদি আমরা জিওপলিটিক্যাল অ্যানালিসিস করি তবে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে চরম দেউলিয়া। তাদের প্রচলিত সামরিক শক্তি দিয়ে ভারতের মুখোমুখি হওয়ার কোনো ক্ষমতা বা সাহস নেই। সেই কারণেই তারা অবলম্বন করেছে এই হাইব্রিড ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধের পথ। তারা ভারতীয় সমাজকে ভেতর থেকে দুর্বল করার জন্য সোশ্যাল মিডিয়া, ড্রাগস, এনক্রিপ্টেড প্রযুক্তি এবং অপরাধীদের ব্যবহার করছে। কিন্তু ভারতের বর্তমান মোদী সরকার এবং আমাদের নিরাপত্তা এজেন্সিগুলোর কৌশল শত্রু দেশের কল্পনার চেয়েও 10 কদম এগিয়ে। এনআইএ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আজ এতটাই নিখুঁত যে শত্রুরা রাজ্য পরিবর্তন করে নজর এড়াতে চাইলেও ভারতের কাউন্টার টেররিজম গ্রিড তাদের চিহ্নিত করে ফেলছে। মহারাষ্ট্র এটিএস যখন 100-এর বেশি সন্দেহভাজনকে ফ্ল্যাগ করে তাদের নেটওয়ার্ক অচল করে দিয়েছিল তখন এরা হরিয়ানা ও উত্তরপ্রদেশে ঘাঁটি গাড়তে চেয়েছিল। কিন্তু আমাদের এজেন্সির জাল সর্বত্র পাতা রয়েছে। ব্রাজিলে লুকিয়ে থাকা শাহজাদ ভাট্টির বিরুদ্ধে ইতিমধ্যেই নন বেলেবল ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন ভারত সরকার ব্রাজিল সরকারের সাথে বন্দি প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তাকে ভারতের হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া জোরদার করেছে। শত্রুর অবস্থান অ্যামাজনের গভীর জঙ্গলে হোক কিংবা কোনো বিদেশি রাষ্ট্র, ভারত মাতা এবং তার 140 কোটি নাগরিকের সুরক্ষায় ভারতের হাত যে অত্যন্ত দীর্ঘ তা আজ প্রমাণিত। দেশের তরুণ সমাজের প্রতি আমাদের একটাই আহ্বান, সোশ্যাল মিডিয়ার কোনো প্রলোভন, ভুয়ো বার্তা কিংবা অতি দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা দেবেন না। একটু সতর্কতাই পারে দেশের নিরাপত্তাকে অটুট রাখতে। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি শেয়ার করে দেশের মানুষের কাছে সত্য তুলে ধরতে সাহায্য করুন। ভারতের সুরক্ষা এবং সত্যের সন্ধানে আমরা এভাবেই হাজির হব প্রতি মুহূর্তে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।